দর্শক, আজকে আমরা ব্যাংক খাত নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এই বিষয় আলোচনার জন্য আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন একজন ব্যাংক খাত বিশেষজ্ঞ। তিনি বিআইবিএম এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী। আপনাকে স্বাগত আজকে স্টার স্টোরিতে। প্রথমে যে প্রশ্ন আসতে চাই, আজকে যে সব বলা যায় টক অফ দ্য টাউন বা সব থেকে হট টপিক যেটা, বাংলাদেশ ব্যাংক 6টা ব্যক্তি এবং ব্যক্তি প্রতিষ্ঠান বা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজকে দায়ী করা হয়েছে এবং আওয়ামী লীগ সরকারের সময় 28টি ব্যাংক তাদের মাধ্যমে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখানে কয়েকটা প্রতিষ্ঠানের নাম খুব চড়াওভাবে এসেছে, সেটা এস আলম, বেক্সিমকো, ওরিয়ন এবং নাসা গ্রুপের নামও এখানে এসেছে। আসলে এই যে প্রতিবেদনটা প্রকাশ করলো, এর পরে করণীয়টা কি হবে? হ্যাঁ, এইগুলো শুধু প্রতিবেদন এরা না হয় প্রকাশ করলো, কিন্তু মোটামুটি প্রতিবেদনগুলো সম্বন্ধে সবাই অবহিত। তো এগুলো এখন করণীয় মানে কি, তাদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং এবং শুধু তাদেরকে আওতায় আনতে হবে না, এবং বাংলাদেশ ব্যাংক প্রকাশ করি কিন্তু বাংলাদেশ ব্যাংকও দায়িত্বমুক্ত হতে পারবে না। ইনফ্যাক্ট বাংলাদেশ ব্যাংক ইজ অলসো রেসপন্সিবল, কারণ বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে তো সব কিছু করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক তো তখন যদি বাংলাদেশ ব্যাংক এটাকে রিফিউজও না করে থাকে, ইভেন প্রতিবাদ করেছিল কিনা সেটাও তো দেখতে হবে, তাই না? সুতরাং শুধুমাত্র এই গ্রুপগুলো নয়, এই গ্রুপগুলোর সাথে সেন্ট্রাল ব্যাংক এবং যেগুলো নাকি আমাদের লেন্ডিং ইনস্টিটিউশন ছিল সবগুলোকে একসাথে দায়ী করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কারণ আইনের আওতায় না আনতে পারলে ডেফিনেটলি এই ব্যাংকিং সিস্টেমে জনগণের আস্থা ফিরে আসবে না, বা সেন্ট্রাল ব্যাংকের প্রতিও জনগণের আস্থা ফিরে আসবে না। সুতরাং কারণ আমরা সবসময় বলে আসছি যে আমরা একটা শক্তিশালী সেন্ট্রাল ব্যাংক চাই। ব্যাংকিং সিস্টেম, একটা রোবাস্ট ব্যাংকিং সিস্টেম বানাতে গেলে একটা শক্তিশালী সেন্ট্রাল ব্যাংক হতে হবে। এগুলোকে শক্তিশালী হওয়ার নমুনা নাকি, তাই না? সেন্ট্রাল ব্যাংকের কাছে ব্যাপারগুলো আসছে, এরা এগুলোকে প্রতিহত না করতে পারবে, অন্তত প্রতিবাদ তো করতে পারতো, তাই না? আমার তো মনে হয় না কোনো ক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংক প্রতিবাদও করেছে। তো সুতরাং সবাইকে আইনের আওতায় আনতে হবে, জবাবদিহিতার আওতায় আনতে হবে, এবং এগুলোর বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে কিন্তু ডেফিনেটলি সিচুয়েশন আগের মতোই থাকবে। এটাকে আমরা যেগুলো আগে সবসময় বলে আসছি যে বিচারহীনতার সংস্কৃতি, তো বাংলাদেশে যে বিচারহীনতার সংস্কৃতি শুরু হয়েছে, এইটাকে আসলে বন্ধ করতে হবে, এবং বন্ধ করে এটা একটা মোক্ষম সময়, এই যে একটা সুযোগ পাওয়া গেছে যে বাংলাদেশ শুধুমাত্র বিচারহীনতার সংস্কৃতি না, এখানে বিচারের ব্যবস্থাও করা যায়, তো সেটাই প্রমাণ করতে হবে এখন। আপনি একটু আগে বলছিলেন যে বাংলাদেশ ব্যাংক আসলে প্রতিবাদটুকু করেছে কিনা। তো এই যে বাংলাদেশ ব্যাংক এখন স্বীকার করলো, নিজেদের দায় স্বীকার করলো, এটা কি আসলে পার পেয়ে যাওয়ার মতো, যে মাফ চাইলে 16 কলা মাফ হয়ে যায় এমন কিছু? এটা তো এখন সে বলছে, এখন এই আপনার পরিবর্তিত পরিস্থিতিতে বলছে, কিন্তু তখন যে অবস্থা ছিল, তাই না, সে অবস্থায় তো ডেফিনেটলি বাংলাদেশ ব্যাংক, মানে আমার একবার মনে আছে যে বাংলাদেশ ব্যাংক ওই যে ব্যাংকিং লাইসেন্স না দেওয়ার জন্য 9টা ব্যাংক যখন লাইসেন্স দেওয়া হয়, বাংলাদেশ ব্যাংকের বোর্ড থেকে তিনবার আপনার প্রতিবাদ করা হয়েছে এবং লিখিতও প্রতিবাদ করা হয়েছে। আমি সেগুলোর কপিও রেখেছি যে এগুলো দেখার জন্য। তো ওই ধরনের কোনো প্রতিবাদ করেছে বলে আমার তো জানা নাই। এই যে এখন তো বাংলাদেশ ব্যাংক স্বীকার করলো যে এই গ্রুপ, এই ব্যক্তি প্রতিষ্ঠান দায়ী, এবং এর পেছনে তো পাচারটা হয়ে গিয়েছে, টাকাটাও লুট হয়ে গিয়েছে। তো এখন সেগুলোকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ ব্যাংক কিছু করবে কিনা, নাকি শুধুমাত্র দায় স্বীকার করেই শেষ হয়ে যাবে? এই বিষয়টা একটু বাংলাদেশ ব্যাংক কি বলেছে পাচার হয়ে গেছে অর্থগুলো? না, অর্থগুলো তো লুটপাট হয়ে গিয়েছে ব্যাংকগুলো থেকে, এবং লুটের টাকা কিছু পাচারও হয়েছে, যেটা আমাদের কাছে হিসাব আসলে নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না কত পরিমাণে টাকা লুটপাট হয়েছে। তো এই বিষয়ে এখন বাংলাদেশ ব্যাংক কি করবে? এই যে খেলাপি ঋণগুলো এবং এই টাকাগুলো আসলে বাংলাদেশ ব্যাংক কি শুধু স্বীকার করেই শেষ করবে? না, স্বীকার করে শেষ করলে তো হবে না, আপনাকে এগুলো উদ্ধারের ব্যবস্থা করতে হবে, তাই না? বা খেলাপি ঋণ কমানোর আপনাকে ব্যবস্থা করতে হবে। তো এগুলো খেলাপি ঋণ কমানোর জন্য করতে গেলে আমরা যেটা সবসময় বলে আসছি যে সমস্ত ঋণগুলোকে আপনি দুই ভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে খেলাপি, একটা হচ্ছে ইচ্ছাকৃত খেলাপি, একটা অনিচ্ছাকৃত খেলাপি। খেলাপি যা হয়েছে সেটাকে আবার দুই ভাগ করতে হবে, কারণ অনিচ্ছাকৃত খেলাপি যারা, তাদের কাছে আপনি টাকা উদ্ধার করতে পারবেন। তাদের সাথে বসলে আলাপ আলোচনা করলে আপনি সেগুলো বেরিয়ে আসবে কী কারণে তারা খেলাপি হয়েছে, এবং সেটা উদ্ধারের ব্যবস্থা কীভাবে করা যায়, এটা ব্যাংকাররা বের করতে পারবে। তো এই ধরনের টেকনোলজি ব্যাংকারদের কাছে আছে, কিন্তু ইচ্ছাকৃত খেলাপিরই হবে প্রবলেম, তাই না? এই প্রতিষ্ঠানগুলো সম্ভবত ইচ্ছাকৃত খেলাপিদের তালিকায় পড়বে। ইচ্ছাকৃত খেলাপির জায়গায় শুধু সেন্ট্রাল ব্যাংকের ব্যাংকিং মেজার্স এনাফ হবে না, এখানে সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্সও লাগবে, এখানে সরকারি হস্তক্ষেপ লাগবে। তো সুতরাং সেখানে আপনার সরকারের
আপনার কি বলে কোঅপারেশন, শুধু কোঅপারেশন না, সরকারের হস্তক্ষেপও লাগবে, খুব ভালো মতো হস্তক্ষেপ লাগবে। দরকার হলে তাদেরকে বাংলাদেশের সমস্ত ব্যবসা বাণিজ্য তাদের বন্ধ করে দিতে হবে। সাময়িকভাবে আমরা হয়তো বা কিছু ক্ষতিগ্রস্ত হই, তারপরে এই সমস্ত কালচারগুলো তো আপনার বন্ধ হইতে হবে। সো এবং তাদের সমস্ত জায়গা জমি কোলেট্রাল যত কিছু সবগুলো ফরফিট করে এখান থেকে যা পাওয়া যায় সেগুলো নিলামে বিক্রি করে দিয়ে হলো কিছু আপনার উদ্ধার করা, আর বাকিগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্সের মাধ্যমে বা বিদেশি এজেন্সি নিয়োগ করে তারা যদি বিদেশে পাচার করে থাকে সেগুলো উদ্ধারের ব্যবস্থা করার জন্য চেষ্টা করতে হবে অন্তত। বাট উদ্ধার করাটা খুবই টাফ হয়, সেটা আমরা জানি, কিন্তু তারপরেও আমি বলবো যে চেষ্টা করা যেতে পারে। আপনার এই যে সম্পদ বিক্রি করেও টাকা পরিশোধের এই বিষয়টা থেকে আরেকটা বিষয় আমার মাথায় আসলো, সেটা হচ্ছে আজকে একটা সংগঠন থেকে, একটা আইনজীবীদের সংগঠন গভর্নরকে স্মারকলিপি দিয়েছে। সেখানে তারা দাবি জানিয়েছে যে এই যে যারা ঋণখেলাপি রয়েছে বা যাদের কারণে ব্যাংকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমানতকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ব্যক্তিদেরকে বা এই ঋণখেলাপিদেরকে তাদের সম্পদ বিক্রি করে হলেও আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার যে দাবিটা জানানো হয়েছে, এটা কি আসলে বাংলাদেশ ব্যাংকের পক্ষে বাস্তবায়ন করাটা যৌক্তিক হবে কিনা? না, এটা তো মানে না, অযৌক্তিক কিছু না, এগুলো পৃথিবীর বহু দেশে এগুলো করে। আমরা যেটা আগে আগে বলেছি বা এখনও বলছি যে যেগুলোকে আমরা বলি অনিচ্ছাকৃত ঋণ খেলাপি, এগুলো উদ্ধার করার জন্য বাংলাদেশ ব্যাংক বলতে পারে প্রত্যেকটা ব্যাংকে যে তোমরা আমরা যেটা বলি একটা লোন ওয়ার্কআউট ডিপার্টমেন্ট থাকবে প্রত্যেকটা ব্যাংকে, এবং ওয়ার্কআউট ডিপার্টমেন্টের কাজই হচ্ছে তারা খেলাপিদের সাথে বসে তারা ওয়ার্কআউট করার চেষ্টা করবে যে কী কারণে খেলাপি হলো, এবং ওই কারণটা ওরা অ্যাড্রেস করবে। সুতরাং এটা বাংলাদেশ ব্যাংক করতে পারে, এবং বাংলাদেশ ব্যাংক এই নির্দেশ আজকে কেন দিবে, এটা তো আমরা কয়েক বছর যাবৎ সমানেই বলে চলেছি যে এগুলো করতে পারে। এবং এগুলো করলে পরে ডেফিনেটলি আপনি যদি কিছু এক্সাম্পল যদি আমরা ক্রিয়েট করতে পারি না, তবে দেখবেন যে খেলাপি অনেকটা কমে যাবে, বা যারা খেলাপি হয়েওছে তারাও চেষ্টা করবে যখন এগুলো ঋণ খেলাপির নাম তার কাটানোর জন্য। আমরা বিগত সময়ে একটা বিষয় লক্ষ্য করেছি যে রাজনৈতিক সুবিধাভোগী বেশ কিছু ব্যবসায়ী বা তাদের প্রতিষ্ঠান বারবার পুনঃতফসিলের মাধ্যমে হচ্ছে তাদের নিজেদের খেলাপি ঋণগুলোকে একটা জাস্টিফাই করার চেষ্টা করেছে। তো এই যে ব্যাংকিং খাতকে কি বিভিন্ন ব্যক্তি বা তাদের প্রতিষ্ঠানগুলোর হাত থেকে আবার লুটপাটের হাত থেকে বাঁচানোর জন্য কি ধরনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক? না, বাংলাদেশ ব্যাংক কোনো উদ্যোগই নেয়নি, বা বাংলাদেশ ব্যাংক আগেও আমাদের কথাবার্তা শোনেনি। আসলে পৃথিবীর সব দেশের নিয়ম হচ্ছে যে একটা রিশিডিউল লোন, এটা কখনোই তার লোনের স্ট্যাটাস চেঞ্জ করতে পারে না। আমরা বাংলাদেশ ব্যাংকে বহুবার বলেছি, আপনি যদি এই খেলাপি ঋণ যদি বন্ধ করতে চান, বা এই লোকগুলো তো চিহ্নিত, সুতরাং যদি তাদেরকে আবার যদি ঋণ দেওয়া বন্ধ করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে যে তারা যখন রিশিডিউলিং করতে আসবে তখন আপনাকে একটা আইন করতে হবে। সেই আইনের মধ্যে বলা আছে যে কোনো রিশিডিউল লোনে তার লোনের স্ট্যাটাস চেঞ্জ করতে পারে না। ধরেন আপনার লোন আমি রিশিডিউল করে দিলাম, কিন্তু ইউ উইল বি আপনার কী বলে ক্যাটেগরাইজ অ্যাজ এ কী বলে লোন ডিফল্টার, এবং আনলেস ইউ আর পেয়িং অফ ফুল মানি, এটা কিন্তু আপনার রেগুলার স্ট্যাটাসে আসবে না। তো এইভাবে পৃথিবীর সব দেশেই আপনার খেলাপিদের দৌরাত্ম্য কমিয়েছে, কিন্তু বাংলাদেশ এটা অ্যাডাপ্টই করেনি। এগুলো একবার বলা হয়নি, কয়েকবার বলা হয়েছে, তাই না? অ্যাডাপ্টই করেনি। এবং আমরা এই ধরনের আপনি আজকে বলতেছেন এই বড় বড় আপনার কী বলে ব্যবসায়ী প্রতিষ্ঠান, আমরা বহুবার বলেছি যে কোন প্রতিষ্ঠানকে কতটা ঋণ দিবেন এগুলোর জন্য একটা নির্ধারিত নিয়মকানুন থাকে। যেমন আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে নিয়ম হচ্ছে যে কোনো প্রতিষ্ঠান যতটা ব্যাংকের থেকে সে ঋণ পারুক নেক, কোনো প্রতিষ্ঠান তার টোটাল অ্যাসেটের মানে বাইরে যেয়ে সে ঋণ নিতে পারবে না। মানে ইউ ক্যানট আস্ক ফর এ লোন বিয়ন্ড ইউর আপনার অ্যাসেট ভলিউম। তো সুতরাং তাহলে তো অটোমেটিক্যালি এগুলো চেক আপ হয়ে যেত না। এটা কোনো দিনই কেউ আমাদের কথাবার্তা শুনে নেই, এবং এগুলো করলে অটোমেটিক্যালি আপনার খেলাপি ঋণ কমে যেত। আপনি একটু আগে বলছিলেন যে যারা যেসব বাংলাদেশ ব্যাংকের যেসব কর্মকর্তা এই খেলাপি ঋণের সাথে বা তাদেরকে সুবিধা দিয়েছিল তাদেরকে বিচারের আওতায় আনার বিষয়ে, তো এই বিষয়ে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকেরও তো বিভিন্ন কর্মকর্তারা জড়িত ছিল এবং বাংলাদেশ ব্যাংকেরও কর্মকর্তারা জড়িত ছিল। তো তাদেরকে যদি বিচারের আওতায় আনা হয় কোন পদ্ধতিতে আনা যাবে, এবং এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? এবং এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, এবং তাদের জন্য আলাদা কোনো পদ্ধতির দরকার নেই। আমাদের দেশে যে নিয়ম নীতি আছে সেগুলো ফলো করে এইগুলো করা যায়। এগুলোর জন্য আলাদা কোনো কিছু করার আপনার কোনোই দরকার নেই। তো সুতরাং কারণ এই যে আপনার লোনটা যে দেওয়া হয়েছে, ডেফিনেটলি লোনটা তো প্রথমে প্রপোজ করা হয়েছে, বোর্ডে প্লেস করা হয়েছে, তারপরে তো এইগুলো হয়েছে। সুতরাং ডেফিনেটলি ওই পার্টিকুলার ব্যাংকেরও ওই কয়েকজন জড়িত থাকতে হবে,
তারপরে ডিরেক্টরদের মধ্যে থেকে সবচেয়ে বেশি জড়িত থাকে, তাই না? তারপরে আবার এটা অ্যাপ্রুভালের জন্য সেন্ট্রাল ব্যাংকে পাঠিয়েছে, তো সেখানেও কয়েকজন জড়িত থাকবে। এবং আমরা তো বহুবার বলেছি যে আমাদের প্রাইভেট ব্যাংকগুলোর বোর্ডের থেকে লোন স্যাংশনিং পাওয়ার উইথড্র করেন। এই সমস্ত মেজার্স নিলে পরে ঋণ খেলাপি অটোমেটিক্যালি কমে যেত। কারণ বোর্ড কেন ঋণ দিবে? বোর্ড তো ঋণ দেওয়ার মতো না। বোর্ডের কাজ হচ্ছে পলিসি তৈরি করা। ঋণ দিবে আপনার, ঋণ স্যাংশন করবে আমাদের ম্যানেজমেন্টের লোক। না, ম্যানেজমেন্টকে বলা হয় তোমরা সব টিপার করে দিয়ে দাও, তারপরে যাতে আবার ম্যানেজমেন্টকে দোষারোপ করে যায়। না, আমরা তো কিছু জানি না, বোর্ডের লোকেরা বলবে যে এটা ম্যানেজমেন্ট থেকে দিয়েছে, আমরা অ্যাপ্রুভাল দিয়েছি, ব্যাস।